সময় 1:40। আমি আজকে বর্ধমানেই আছি। তো সকাল থেকে কিছু কাজ ছিল বর্ধমানে, অলরেডি কাজগুলো আমি করে নিয়েছি। তো আমি এখন আছি শিউরি রোডে। তো এখান থেকে আমার জার্নি আজকে স্টার্ট করছি। আমি আজকে যাব হচ্ছে আউসগ্রামে একটা জলটুঙ্গি বলে একটা জায়গা আছে, তো আমি সেখানেই যাব। চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। সকাল থেকে তো বৃষ্টি ভালোই হলো, তো সকাল থেকে কিছু কাজও ছিল বর্ধমানে, অলরেডি কাজগুলো আমি করে নিয়েছি। অনেকদিন ধরে ভাবছিলাম একটা ব্লগ করি, কদিন ধরে দেখছি ফেসবুকের মধ্যে আউসগ্রামে জলটুঙ্গি বলে একটা জায়গা আছে, সেটা বেশ ভালোই লাগছে দেখতে। অনেকেই পোস্ট করছে, অনেকে শেয়ার করছে, আমিও ফেসবুকে শেয়ার করেছি জায়গাটা। কেউ একজন শেয়ার করেছেন জায়গাটা, দেখতে খুবই ভালো লাগছে। আমি জানি না ওখানে গেলে আমি ঢুকতে পারবো কিনা আজকে, তবুও বেরিয়ে পড়েছি। কাজ হয়ে গেছে বলে সেরকম কাজের প্রেশার আজকে নেই। তো দেখি জায়গাটা কেমন, আমি জানি না ওয়েদার কি হবে, বৃষ্টি হবে কি হবে না। কালিতে রেল গেটটা মনে হচ্ছে খোলা আছে, তো আমি চশমাটা একটু পরে নিই। চশমা ছাড়া একদমই বাইক চালাতে পারি না আমি। চলো যাওয়া যাক। হালকা হালকা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে, তো দেখা যাবে বৃষ্টি পড়লে কোথাও একটা দাঁড়িয়ে যাবো। আজকে যখন যাবো ঠিক করেছি, কালকে যা বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পরিস্থিতি খুবই খারাপ এদিকে। ও বাবারে, পাঁচিলই ভেঙে গেছে এখানে, অলরেডি বৃষ্টি শুরু। সামনে গিয়ে কোথাও একটা দাঁড়াতে হবে মনে হচ্ছে, এত বৃষ্টিতে যাওয়া যাবে না ক্যামেরাটাকে নিয়ে। আর এমনি আমি আজকে রেনকোট আনিনি, অলরেডি আমি কোথায় দাঁড়াই, এখানে কোনো একটা দোকানে দাঁড়িয়ে পড়ি। কালিদ রেলগেটে বৃষ্টির জন্য একটু আটকে গেছিলাম, তাই ক্যামেরাটাকে অফ রেখেছিলাম। গেট বেশিক্ষণ বন্ধ ছিল না, গেট খুলে দিয়েছে। আমি এখন যাচ্ছি আউসগ্রামের দিকে। বর্ধমান থেকে আউসগ্রাম মোটামুটি 30 কিলোমিটারের মতো হবে, 30 to 40 কিলোমিটারের মতো হবে। তো আউসগ্রাম থেকে দিকনগর বলে একটা জায়গা আছে, তো ওখানে অলরেডি আমি এর আগেও গেছি, আমার এদিকে কাস্টমার আছে কিছু। তো দিকনগরে মহারাজা কার্তিক চন্দ্র এটি তৈরি করেছিলেন ওখানে। জলটুঙ্গি মানে হচ্ছে একটা ছোট ঘর, চারিদিকে জল, তো সেরকম একটা জায়গা হবে যেটুকুনি আমি দেখেছি ছবিতে। আমি জানি না ওখান পর্যন্ত আজকে পৌঁছাতে পারবো কিনা। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে সমস্যা একটাই হয়, রাস্তায় বৃষ্টি থেমে যাওয়ার পরে যে কাদার জলটা থাকে, সেটা যখন গায়ে এসে লাগে বিরক্তকর একটা পরিবেশ সৃষ্টি হয়। সেই কারণেই আরে বাবা দিয়ে তো হাম এই রাস্তাতে। এদিকে পরিবেশটা বেশ ভালোই, চারদিকে শুধু মাঠ ঘাট, জলে ভর্তি হয়ে গেছে। দেখি চশমাটা পরতে পারি কিনা এইভাবে। চশমা ছাড়া আমি এক মুহূর্ত গাড়ি চালাতে পারি না। কি অবস্থা, এদিকগুলো একদম জলে পুরো ভর্তি। আর বৃষ্টির পরেই একটা সমস্যা হয়, মাঠঘাটে যখন চাষবাস হয়, ট্রাক্টরগুলো যেগুলো উঠে রাস্তা থেকে, কাদা ভর্তি ট্রাক্টরগুলো রাস্তায় তুলে রাস্তার মধ্যে কাদাগুলোকে ছাড়ায়। আর যখন বৃষ্টি পড়ে তারপরে যে সিচুয়েশনটা দাঁড়ায়, সত্যি খুব রিস্কি। সবাইকার কাছে একটা অনুরোধ, একটু দেখে শুনে গাড়ি চালাবেন এই বর্ষার দিনে। এদের একটা যেটা প্রবলেম ঠিক বলবো না, আমার মনে হয় ঠিকই আছে, 60-র ওপরে স্পিড তোলাটা খুব চাপ হয়ে যায় বুলেটে। তো আমি তাই 60-র ওপরে স্পিড কখনোই তুলি না, দরকার হলে আমি এর থেকে আসতে যাই। আলমপুর, আরে বাপরে বাপ, বাপরে বাপ।
হচ্ছে গাড়িটা রিজার্ভে পড়বে, খুব তাড়াতাড়ি আমাকে ফুয়েল একটা করিয়ে নিতে হবে। সামনে কোনো পেট্রোল পাম্প পেলে আমি আমার বাইকটা একটু তেল ভরে নেবো। কদিন ধরে ভাবছি, অনেককে দেখেছি তার নিজের বাইকের নাম রাখে, তো আমিও ভাবছিলাম আমার এই ঘোড়াটার একটা নাম রাখবো। কি নাম রাখা যায় তোমরা একটু যদি সাজেস্ট করো আমাকে আমার বাইকের, খুব ভালো হয়। তো প্লিজ একটু কমেন্টে আমাকে লিখে দিও আমি আমার বাইকের কি নাম রাখবো। কিছু নাম আমিও ভেবেছি, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো একটু তোমাদের চিন্তা ভাবনা দেখি কি নাম রাখা যায়, একটু আমাকে জানিও কমেন্টস করে। বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে হালকা, প্রবলেম কিছু হবে না আশা করছি। ক্যামেরার প্রবলেম হলে দেখা যাবে। তোমাদেরকে যখন আজকে বলেছি আমি দেখাবো জায়গাটা কেমন, আমারও পার্সোনালি জায়গাটা খুব ভালো লাগলো দেখে। এখন টাইম হচ্ছে 2:05, আশা করি আমি 2:30-3টের মধ্যে পৌঁছে যাবো ওখানে। প্যান্টের অবস্থা খুবই খারাপ, রাস্তা থেকে জল একদম উঠছে ভালো রকম। সেসব নিয়ে আমি টেনশন করছি না, টেনশন একটাই যেন বৃষ্টি না শুরু হয়ে যায়। রেনকোটটা নিয়ে বেরোলে ভালো হতো, কিন্তু রেনকোট পরে সিরিয়াসলি ব্যাস রেনকোট যতক্ষণ বৃষ্টি পড়বে ততক্ষণ ঠিক আছে, কিন্তু বৃষ্টি একবার থেমে গেলে রেনকোট গায়ে রাখা বড্ড চাপ হয়ে যায়। আমার পার্সোনালি মনে হয় খুবই বড় প্রবলেম হয়ে যায়, কারণ বৃষ্টি যখনই থামে তখনই গরম করতে শুরু করে, আর ওই জলে ভেজা রেনকোট ব্যাগের মধ্যে ঢোকানো চাপ হয়ে যায়। ব্যাগে অনেক ফাইলও থাকে, সেগুলোতে জল লাগলে প্রবলেম হয়ে যাবে। তো রেনকোটটা আমি মাঝে মাঝে অ্যাভয়েড করি। আমার বাইক রিজার্ভে পড়ছে আমি বুঝতে পেরে গেছি। চারিদিকে শুধু জল আর জল। রিজার্ভে পড়ে গেছে বাইক। এই মুহূর্তে আমি বাইকটাকে রিজার্ভ করে নিই, নাহলে আমার গাড়ি গেল স্টার্ট বন্ধ হয়ে। ওকে, নো প্রবলেম। চোখ করে নিলেই স্টার্ট ধরে যাবে আশা করছি। সামনে পেট্রোল পাম্প পেলে আমাকে আগে একটু তেল ভরে নিতে হবে। রাস্তা থেকে যথেষ্ট পরিমাণে কাদা ছিটকাচ্ছে, সেই কাদাগুলো ছিটকেছে গায়ে তো লাগছেই, ক্যামেরার কাঁচেও ভর্তি হয়ে গেছে। আরে বাবা রে, ক্যামেরাটা একটু পরিষ্কার করে নিলাম, আশা করছি ক্যামেরা অন আছে। চলো একটু ট্রেনে যাওয়া যাক, কারণ ওয়েদার এখনো ভালোই আছে, অসুবিধা কিছু নেই। আমি যাব সোজা এখান থেকে ঘুষকরা হচ্ছে 17 কিলোমিটার। ঘুষকরা থেকে আমি বাঁ দিকে ঢুকবো, যেটা দিকনগরের দিকে যাচ্ছে, ঘুষকরা রেলগেট পেরিয়ে। সামনে এটা হচ্ছে হলদি ব্রিজ। এখানে আগে অনেকবার পিকনিক করতে এসেছি আমি, পরিবেশটা ভালোই ছিল। এখন ডান দিকটা ছিল অ্যাকচুয়ালি একটা পিকনিক স্পট, তো ডান দিকটাতে এখন যা পরিস্থিতি দেখলাম 2-1 দিন আগে, এত যা গাড়ি স্টার্ট কেন বন্ধ হয়ে গেল, গাড়ি স্টার্ট কেন বন্ধ হয়ে গেল। আমার রামপিয়ারি স্টার্ট কেন বন্ধ হয়ে গেল। অ্যাকচুয়ালি রামপিয়ারি নামটা আমি দেখেছি, জানি না রামপিয়ারি কেন স্টার্ট বন্ধ করে দিল। কিছুদিন আগে আমার সাথে হয়েছিল, আমি খেয়াল করিনি। রিজার্ভে আমি 2 দিন চালিয়ে ফেলেছি বর্ধমানের মধ্যেই, আর লোকালের বোলপুর 41 ডান দিকে কামারপাড়া, এটা মাহিনগর পেরোচ্ছি আমি 2 দিন বুলেটটা চালিয়ে ফেলেছিলাম বর্ধমান লোকালের মধ্যে। তো লোকালের মধ্যে সার্ভিস খুবই বাজে বুলেটের, বাজে বলবো না, 350 সিসির যেমন সার্ভিস হওয়া উচিত সেরকমই সার্ভিস দিয়েছে আমাকে। তো 350 মনে হয় 2 লিটার কি 2.5 লিটার মনে হয় রিজার্ভ। তো বর্ধমানের মধ্যে আমি 2 দিনে 100-150 কিলোমিটার তো ঘুরেইছি। তো বাড়ি থেকে বেরিয়ে আমি এদিকেই আসছিলাম একটা কাজে, বাড়ি থেকে বেরিয়ে 1-2 কিলোমিটার যাওয়ার পরে আমার গাড়ি তেল শেষ। তো আমার কিছু বন্ধু আছে যাদেরকে ফোন করলেই আমি পাশে পাই সবসময়, তো তারা যথেষ্ট হেল্প করেছে। তারা
তেল কিনে নিয়ে এসে আমাকে দিয়ে গেছে। তো তারপরের দিন থেকেই আমি রিজার্ভ পড়লেই সঙ্গে সঙ্গে তেল ভরে নেওয়ার চেষ্টা করি, কারণ ছোটোখাটো একটা হাতিকে ঠেলে নিয়ে যাওয়া খুবই চাপের ব্যাপার। কালকে একটা ঘড়িও নিয়েছি, আগের ঘড়িটা কালার ফেড হয়ে গেছিলো রোদে, সারাদিন পড়ে থাকলে যা হয়, সারাদিন রোদে জলের মধ্যে ঘড়িগুলো পড়ে ঘুরে বেড়ায়, ঘড়িগুলোর আর কি দোষ আছে? এতগুলো হাম কি দরকার করার, একটা হাম করে দিলেই তো হয়। ও মাই গড, ঠিক আছে। করা 16 কিলোমিটার, ওখান থেকে আমি 1 কিলোমিটার চলে এলাম অলরেডি। করা 16 কিলোমিটার, বাঁদিকে মাইলস্টোনটায় দেখলাম ও ছাগল ভাইয়া, ঠিক আছে। এই আগের দিন যেটা দেখছিলাম মাইক্রোফোনে কোডটা ইনস্টল করে, মাইক্রোফোনে ওটা না করলে সত্যি সমস্যা কথা বলতে। কথা তো বলছি কিন্তু ঠিকঠাক করে রেকর্ড হচ্ছিল না, তো সাহস করে করেই নিলাম। জানি না কদিন চলবে ক্যামেরা এইভাবে। করা 14, হ্যাঁ, এর মধ্যে 1 কিলোমিটার আমি বাইক চালিয়ে ফেললাম। এইভাবেই কথা বলতে বলতে আমি ঠিক এগিয়ে যাবো সামনের দিকে। আশা করছি এখন আর বৃষ্টি হবে না। অ্যাকচুয়ালি কালো চশমাটা পড়েছি, তো কালো চশমা বলতে বুঝতে পারছি না কতটা মেঘ করেছে। বড় ডেঞ্জারাস জিনিস। সামনে কি আমি পেট্রোল পাম্প পাবো না? এই একটা পুরনো দিনের মন্দির, আশা করছি এটা শিব মন্দির। আমি যাচ্ছি ঠিক কথা, আমি জানি না ওখানে গিয়ে আমি আজকে ঢুকতে পারবো কিনা, তবুও যাওয়ার যখন ইচ্ছা হয়েছে আমি তো যাবই। তোমাদের যখন কথা দিয়েছি আমি তোমাদের দেখাবো জায়গাটা। পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। তোমরা চাইলেও আসতে পারো, বর্ধমান থেকে খুব বেশি দূর নয়, বর্ধমান থেকে 30 to 40 কিলোমিটারের মতো হবে, আমি আগেও বললাম। ওয়েদারটা ভালো আজকে। अरे भाई फिर से हम इतना हम क्यों देता है रे भाई। আস্তে আস্তে বেরিয়ে যাবো সাইড দিয়ে। আমি ঝাড়গ্রাম থেকে আসার পরে বাইকটা ঠিকঠাক করে সার্ভিস করে রেখেছিলাম। এই প্রথম আমি আজকে বাইকটাকে এরকম বৃষ্টির মধ্যে, মানে আমার ধান্য সাবমার্সিবলগুলো চালানোর জন্য মাঝ রাস্তায় গাড়িকে দাঁড় করা এইভাবে। মানে হোটেলগুলো দেখছি ভালোই চলছে। এখন আমরা বেরোচ্ছি বড় চৌমাথা। বড় চৌমাথার মনটা খুব বিখ্যাত, এইভাবে ছাগলগুলো রাস্তায় শুয়ে থাকে। বড় চৌমাথা মন্ডার জন্য খুব বিখ্যাত, প্লাস অনেক খবরেও দেখাচ্ছে বড় চৌমাথার কথা। আরে বাবারে, এত কেন হাম। এখন আমি বেরোচ্ছি বড় চৌমাথা। বড় চৌমাথার ডান দিকে এই মিষ্টির যে দোকানটা আছে, মিষ্টির দোকানটা মন্ডার জন্য খুবই বিখ্যাত, আর সত্যি টেস্টও বিশাল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আমার বর্ধমানে বন্ধু যারা আছো। এত হামা পেয়েছি পেট্রোল পাম্প, ডান দিকে পেট্রোল পাম্প ছিল, আমার ঠিক মনে পড়ছিল না কতটা রাস্তা, কারণ অলরেডি একদিন ধোকা খেয়েছি আমি তেল না ভরে। ও গৌমাতা, এখানে তেলটা ভরে নিই। ডান দিকের ইন্ডিকেটর দিয়েছি, পেছনের রাস্তা ক্লিয়ার। তো দেখি এখানে চলছে কিছু একটা প্রবলেম। আরে বাপ রে বাপ, কাকা খুব জোর রেগে গেছে। এই রাস্তার মধ্যে এরকম কেন হাম করে দেয়? আমি এটা পেরোচ্ছি হচ্ছে ওরগ্রাম থানা, ওরগ্রাম। এখন আমি বেরোচ্ছি হচ্ছে ওরগ্রাম। ওরগ্রামের ফরেস্ট তোমরা ভালোভাবেই জানো, এখান থেকে বোলপুর 31, ডান দিকে ভাতা, আর আমি এখন পেরোচ্ছি ওরগ্রাম। ও মাই গড, ভালোই লাগে মাঝে মাঝে এরকম হামগুলো থাকলে। তো ব্রেক মারলে ভালো লাগবে না, ব্রেক মারলে হামের মজাগুলো পাওয়া যাবে না। হামটা ব্রেক না মেরে স্লোলি যেতে হবে হামগুলোর মধ্যে দিয়ে, হেভি লাগে আমার। তোমরাও জানিও তোমাদের কেমন লাগে এরকম হাম পেরিতে বাইক নিয়ে।
তো যেটা বলছিলাম, আমি এখন পেরোচ্ছি ওরগ্রাম। ওরগ্রামে একটা আবার আমারে বাবা ওরগ্রামের ফরেস্ট পিকনিকের জন্য দারুণ একটা জায়গা। সামনে থেকে ডান দিকে ঢুকে যাচ্ছে ওরগ্রাম, ওই দিকে রাস্তাগুলো থেকে গাড়িগুলো বেরোচ্ছে, ওই যে লরি যাচ্ছে যে রাস্তাটা দিয়ে, ওই দিকটা হচ্ছে ওরগ্রাম ফরেস্ট যাওয়ার রাস্তা। আজকে আমি যাবো না ওদিকে, এটা তোমাদের অন্য একদিন দেখাবো। পিকনিকের জন্য দারুণ জায়গা ওরগ্রাম ফরেস্ট, আমি এসছি এর আগে ওখানে পিকনিকে। বাপরে আবার হাম। ও কাকা, ব্যাটারি নিয়ে যে প্রবলেম, সব প্রবলেম তো এইভাবে ফিক্স করা সম্ভব নয়। যেটা ছিল সেটা আমি করে নিয়েছি অলরেডি, মাইক্রোফোনের প্রবলেমটা আমি তো ফিক্স করে নিয়েছি। কিন্তু মেন প্রবলেম হচ্ছে ব্যাটারি ব্যাকআপ প্রচণ্ড কম। একটা সুবিধা আছে অবশ্যই, এক্সটার্নাল ব্যাটারি দিয়ে এটা চালানো যায়। যদি ব্যাটারি শেষ হয়ে যায় ক্যামেরার, এক্সটার্নাল ব্যাটারি দিয়ে পাওয়ার দিলেই অটোমেটিক অন হয়ে যায় ক্যামেরা। কিন্তু প্রত্যেকবার এক্সটার্নাল ক্যামেরা এইভাবে লাগিয়ে মুভ করাটা সম্ভব হয় না। তো এখন আমার ক্যামেরার দুটো দাঁত দেখাচ্ছে, দুটো সেল দেখাচ্ছে। তো দেখা যাক কতক্ষণ চলে। অলরেডি এর আগে একদিন হয়েছিল এরকম, ক্যামেরা কখন চার্জ শেষ হয়ে গেছে আমি জানি না। আমি বন্ধ অবস্থাতেই ক্যামেরা নিয়ে ঘুরে বেরিয়েছি প্রায় ঘন্টা দেড় দুই। একজন ইউটিউবার জানে যখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যে একটা ভালো রাস্তা, ভালো একটা জায়গা তোমাদের দেখাবো ঠিক করেছি, যখন আমি এডিট করতে বসছি তখন দেখছি আমার ওই জায়গাটা ভিডিওটা শুটই হয়নি। তো সিরিয়াসলি খুব খারাপ লাগে সেই সময়টা। তো মাঝে মাঝে আমি চেক করে নিচ্ছি ওই কারণেই যে আমার ক্যামেরাটা অন আছে কিনা। তো সেদিনকে আমার খুবই খারাপ লেগেছিল এডিটিং করার সময়। প্রায় দেড় ঘন্টার মতো হবে, 1.5 ঘন্টার একটা জার্নি আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আমি লোকালে ছিলাম, বর্ধমান থেকে খুব বেশি দূরে ছিলাম না, কিন্তু এদিকে এরিয়া, ওইদিকে রাস্তাটা খুব ভালো। আমি এখন নাম বলবো না কোন দিকে ছিলাম আমি, আবার একদিন যেদিন যাবো আমি তোমাদের দেখাবো ওই দিকটা। তো সিরিয়াসলি বলছি খুব খারাপ লেগেছিল এডিটিং করতে গিয়ে। যখন একটু ভিডিও আমি পাইনি, 8 ঘন্টার একটা ক্লিপ আমার কাছে ছিল, কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো লাগিয়ে আমি ক্যামেরাটাকে নিয়ে ঘুরে বেরিয়েছি। জানি যে আমার ভিডিও রেকর্ড হচ্ছে। যখন আমি এডিট করতে বসলাম তখন দেখলাম ক্যামেরা কিচ্ছু রেকর্ড হয়নি, 8 ঘন্টার একটা ক্লিপ হয়ে ক্যামেরা বন্ধ। তো যাই হোক, করার কিছু নেই, যা হওয়ার হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আর যদি কোনো রকম কিছু প্রবলেম হয়ে যায়, স্কুটি দাদার মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, টোটো দিয়ে স্কুটিকে টোচেন করা হচ্ছে, মাঝখানে দড়ি ছিঁড়ে গেছে। অন্যদিন হলে আমি হেল্প করার চেষ্টা করতাম, কিন্তু আজকে আমি এই কারণে দাঁড়ালাম না। আমাকে পৌঁছাতে হবে ওখানে, ওয়েদার খুব একটা ভালো নেই। যদি বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টি আমার একদমই ভালো লাগছে না আজকে। কদিন ধরে কোথায় যাবো চিন্তা ভাবনা করছিলাম। প্রত্যেক দিনই ক্যামেরাটা নিয়ে বেরিয়েছি বাড়িতে এসে ঠিক কথাই, কিন্তু কম্পিয়ারে যদি কোনো রকম কিছু প্রবলেম হয়ে যায়, স্কুটি দাদার মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, টোটো দিয়ে স্কুটিকে টোচেন করা হচ্ছে, মাঝখানে দড়ি ছিঁড়ে গেছে। অন্যদিন হলে আমি হেল্প করার চেষ্টা করতাম, কিন্তু আজকে আমি এই কারণে দাঁড়ালাম না। আমাকে পৌঁছাতে হবে ওখানে, ওয়েদার খুব একটা ভালো নেই। যদি বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টি আমার একদমই ভালো লাগছে না আজকে। কদিন ধরে কোথায় যাবো চিন্তা ভাবনা করছিলাম। প্রত্যেক দিনই ক্যামেরাটা নিয়ে বেরিয়েছি বাড়িতে এসে ঠিক কথাই, কিন্তু সময় হয়নি, কাজের চাপ ছিল। আজকে একটু সময় বার করে নিয়েছি আমি, আমাকে এইভাবেই করতে হবে সেটা আমি ভালোভাবেই জানি। কেননা আমি যে লাইনে আছি বা যেভাবে আমি কাজ করি বা যে কাজে আমি যুক্ত আছি,
এই কাজে অনলি ভিডিও শ্যুট করার জন্য বেরোনো আমার পক্ষে সম্ভব না, আমাকে এইভাবেই করতে হবে। তো তোমরা ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, চাইলে একটা কমেন্টস করে দিতে পারো। মোরগ্রাম এখান থেকে 105, তারাপীঠ 83 কিলোমিটার, বুদবুদ 30 কিলোমিটার। এখান থেকে কাটোয়া যাওয়া যায়, ডান দিকে যে রাস্তাটা সেই রাস্তাটা ধরলে আমি কাটোয়ার দিকে যেতে পারবো। তো আমি এখন কাটোয়া যাব না, আমি যাব সোজা গুসকরা চলে এসেছি। এই ব্রিজটা, এই ছোট্ট যে ব্রিজটা আমি এখন পেরোচ্ছি, এটা একসময় খুব ডেঞ্জারাস ছিল। এখানে আমার রিলেটিভ অনেকজনের অ্যাক্সিডেন্টও হয়েছে। অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছিল, রাস্তাটা ছিল অনেক চওড়া, ব্রিজটা ছিল অনেক সরু, তো অনেকেই খেয়াল করে উঠতে পারতো না। আর একটা গাড়ি গেলে আর একটা বাইক যাওয়ারও রাস্তা ছিল না। তো এটা এখন ঠিকঠাক হয়ে গেছে। গুসকরা পুলিশ স্টেশন। দুটো 20 ঘড়িতে এখন। একটা ছোট একটা বোর্ড লাগানো আছে, বুঝতে পারছি না কিসের, যাই হোক দেখার এখন টাইম নেই। ও ছাগল ভাইয়া, যাবো যেটা দিকনগরের দিকে যাচ্ছে, এই রাস্তাটা আমি জানি, আমি এর আগে এসেছি এখানে। তো রাস্তা আজকে চরম ফাঁকা, এখানটা এতটা ফাঁকা থাকে না, জানি না কেন এদিকটা আজকে এরকম ফাঁকা, হয়তো দুপুরের টাইম বলে। এটা গুসকরা বাস স্ট্যান্ড। সামনে যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুসকরা স্টেশন। এদিকে অলরেডি মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি থেমেছে। বাবারে, ওকে নো প্রবলেম, আমি সাইড দিয়ে বেরিয়ে যাব। ভালোই হয়েছে এই টাইমটা এসছি, এই সময় রাস্তাটা অনেকটা এদিকে ফাঁকা, কারণ এখানে টোটালটাই গুসকরা বাজার। এটা এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম লাগে, যখন লরি জ্যাম লেগে যায় তখন পাশ দিয়ে একটা বাইক যাওয়ারও জায়গা থাকে না। এর আগে আমি অলরেডি ফেস করেছি এই প্রবলেমটা। তো এই রেলগেট বেরিয়েছে, রেলগেটও খোলা পেয়ে গেছি। আচ্ছা, এই রাস্তাটা দিকনগরের দিকে যায় তো? দিকনগর ওইটা সামনে দিকনগর, এখান থেকে 9 কিলোমিটার না? এই রাস্তাটা যায় না দিকনগর? এটা আউসগ্রাম যাবে। আউসগ্রাম যাবে? দিকনগর কেওতলা, দিকনগর এইদিকে পড়ছে, মানকর বুদবুদ এইদিকে পড়ছে, এইদিকে পড়বে, এইদিকে আউসগ্রাম, বনগ্রাম, মোরবান, ছোড়া, দিনাজপুর এইদিকে পড়বে। ওই দিক থেকে যান, আমি তোমাকে মিথ্যে বলবো না। দেখো এইদিক থেকে যান, যে তুমি লোকেশনটা দেখে নিন না, একবার দেখে নিন। ও দিকনগর কোন দিকে পড়বে? ওইদিকে তো, ওই দেখো ওই সামনে রাস্তাটা দিয়ে সোজা যে রাস্তাটা বেরিয়েছে তো। অনেকদিন আগে এসেছিলাম তো, কনফিউজ হয়ে গেছি আর কি কোন দিকে যাই। আমি বর্ধমান থেকে আসছি। না না, ও আমি একটু রাস্তাটা একটু ভুল করে ফেলেছিলাম, দিকনগর এদিকে নয়, দিকনগর অ্যাকচুয়ালি ডান দিকে যেতে হবে আমাকে। বলছি দিকনগর কি এদিকে যায়? দিকনগর, দিকনগর জাস্ট রাস্তাটা দেখো আর ওয়েদারটা দেখো তোমরা, দারুণ লাগছে, দারুণ। তোমরা যদি থাকতে এখানে বুঝতে পারছে কতটা ভালো লাগছে এই রাস্তায় আজকে বাইক চালিয়ে। সবসময় ভিড় ভাড়াটার মধ্যেই বাইক নিয়ে ঘুরি, তো মাঝে মাঝে এরকম চেঞ্জিংও একটু দরকার হয়। জাস্ট বৃষ্টি হয়েছে যেটুকুনি বুঝতে পারছি।
যে এখান থেকে 2.5-3 কিলোমিটারের মতো রাস্তা। ড্রোন দরকার, ড্রোন শট একটা প্রচন্ড দরকার ছিল এই জায়গাটায়। অ্যাকচুয়ালি আমার ড্রোন নেই, তো চিন্তা ভাবনা করছি ইন ফিউচার একটা ড্রোন। তো SBI ব্যাংক। বন্ধুরা, রাস্তাটা একটু ভুল হয়ে গেছিল আমার, ঠিক আছে, আমি রাস্তা আবার খুঁজে নিয়েছি, অসুবিধা নেই। তো আমি জাস্ট একটু বেশি এগিয়ে গেছিলাম, আমাকে এখান থেকে ডান দিকে নিতে হবে। দুটো রাস্তা ভাঙছে, মনে হচ্ছে আমি চলে এসেছি, তবে জানি না ঢুকতে পারবো কিনা। কাউকে তো দেখতে পাচ্ছি না যে এদিকে ঢোকা যাবে কিনা এখন এই সিচুয়েশনে। একটু জেনে নেই। বলছি এখন কি এটা বন্ধ থাকে নাকি? ও, বাইরে থেকে দেখে খুবই ভালো লাগছে জায়গাটা, কিন্তু ভাগ্য খারাপ আজকে, প্রত্যেক দিন এটা খোলে না, আর এর চাবিও থাকে ব্লকের কাছেই।
তো কালকে খুলেছিল, কিছু করার নেই বন্ধুরা, তোমাদেরকে ভেতর থেকে আমি দেখাতে পারছি না। যাই হোক, পরে একদিন আসবো আবার, বর্ধমান থেকে খুব একটা দূরে নয়, চেষ্টা করবো আবার একদিন আসার এখানে। তো গেটের বাইরে থেকে যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। ওই সামনে যে পরিবেশটা খুবই ভালো লেগেছিল। যাই হোক, অসুবিধা কিছু নেই, এটুকুনি দেখেই মনটা অনেকটা শান্তি। চেষ্টা করব যাই হোক, এসছিলাম এখানে কিন্তু আজকে বন্ধ, করার কিছু নেই, সময় খারাপ। তো যাই হোক, বর্ধমান থেকে খুব বেশি তো দূরের রাস্তা নয়, আবার একদিন দেখা হবে, আসবো আর একদিন। চলো আজকে যাওয়া যাক আস্তে আস্তে আবার বর্ধমানের দিকে। যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। আমি যে জায়গাটা এখন বসে আছি এটা হচ্ছে রক্ষাকালী তলা। এটা চাঁদনি ঠিক ঢোকার মুখী রাস্তার উপরেই বাঁদিকে একটা রক্ষাকালী মন্দিরের স্থান। জায়গাটা বেশ ভালো লাগলো, দিয়ে গাছে ঘেরা একটা ছোট্ট মন্দির। তো দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে জায়গাটা। আসি, হ্যাঁ। ভালো লাগলো, এখানটা একটু রেস্ট নিয়ে নিলাম। রাস্তার এখানটা পরিস্থিতি খুব খারাপ। ভাইয়ের সাথে পরিচয় হলো, ভাইয়ের একটা কাজের দরকার, আমাকে বলছে ব্যবস্থা করে দিতে। তো ভাইকে মিথ্যে আশ্বাস দিয়ে লাভ নেই। আমি বললাম ভাই কাজের পরিস্থিতি খুব খারাপ, এখন কাজ নিজেকেই খুঁজে নিতে হবে। তো এই জায়গাটা একটুখানি সাবধানে উঠতে হবে। উঠে গেছি রাস্তায়। ভালো লাগলো জায়গাটা। তোমরাও যদি এদিকে আসো তো এই জায়গাটা একটু দাঁড়িও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ওই ভাইয়ের নাম ছিল সাহেব, ওর সাথে কথা বলে যেটুকুনি, ভাইয়ের নাম ছিল সাহেব, ওর সাথে কথা বলে যেটুকুনি জানতে পারলাম যে এখানে পুজো হয়, মেলাও বসে, এক সাধু বাবা থাকেন। আজকে সাধু বাবা দেখা আমি পেলাম না। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক ভারাক্রান্ত মন নিয়ে বর্ধমানের দিকে। তো ওখানে ঢুকতে পারলাম না, তার একটা আফসোস তো আছে। কিন্তু এই যে জায়গাটা আমি বসেছিলাম এতক্ষণ, যে জায়গাটা তোমরা দেখবে ভিডিওটাতে বা দেখছো ভিডিওটাতে, সত্যি অসাধারণ জায়গা। বৃষ্টি পড়েছে বলে একটু চারদিকে কাদা ছিল ঠিক কাদায়, কিন্তু মনটা অনেকটা শান্তি পেলাম জায়গাটায় বসে। আস্তে আস্তে বর্ধমানের দিকে আমি যাবো এবার। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ হালকা বৃষ্টি হচ্ছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।